প্রতিদিনের মতো আজকে ঘুমিয়ে আছি, কিন্তু প্রতিদিন যে স্বপ্নটা দেখি আজকে সেই একই স্বপ্নটা আমার গভীর রাতের মধ্যে ভেসে আসে। প্রতি পূর্ণিমার রাতে আমি শুধু একটাই স্বপ্ন দেখি, যে কেউ জানি আমাকে ডাকছে, তার মোহে যাওয়ার জন্য বারবার পাগল হয়ে আমাকে শুধু ডাকছে তার কাছে যাওয়ার জন্য। সেই রাতে আমার প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা কষ্ট মনে হয়, আমি যেন কোথা থেকে হারিয়ে যাওয়া একজন মানুষ, যা আমাকে আমার নিজের ঘরে যাওয়ার জন্য ডাকছে। কিন্তু এমনটা কেন হয় আমি আজও জানতে পারিনি। আমার মা বাবাকে অনেকবার বলেছিলাম বিষয়টা। আমার মা বাবা এটা নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল, পরে অনেককে দেখিয়েছিল, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু তার ফল সেই বিপরীত, কোনোটাই হলো না শেষমেশ। আর আব্বু আমাকে কষ্ট দিতে চায় না বিধায় ওদেরকে ওই বিষয়ে আর বলিনি। অনেকেই আমি আমার কথা বলতে চেয়েছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। সবাই মজা মস্করি ভেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু এই কথাটা একদম বাস্তব যে আমার সাথে এই ঘটনা প্রতি পূর্ণিমার রাতে ঘটে যায়। এটা কি আজও রহস্য নাকি অন্য কিছু? এটার মিনিংটা আমি আজও খুঁজে পেলাম না। যাই হোক, আপনাদেরকে আসল পরিচয়টা দিয়ে দিই। আমি নিলয় আহমেদ, পরিবারের একমাত্র সন্তান বললেই হয়, কারণ আমার আর আগে পরে কেউ নেই। আমার মা বাবা আর আমরা তিনজনই হচ্ছি আমাদের পুরো পরিবার। আমার বাবা একজন বিজনেসম্যান। আমার সবেমাত্র ২৬ বছর পূর্ণ হয়েছে। আমি নতুন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। এখন আমি ঘুমিয়ে আছি, আর আপনাদেরকে ঘুমের মধ্যে আমার পরিচয়টা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যেই আম্মু এসে ডাকাডাকি শুরু করে দেয়। নিলয়, নিলয় বাবা, ঘুম থেকে ওঠ। বেলা কয়টা বাজে দেখ। তোর না আজকে কলেজের প্রথম দিন যদি ভার্সিটি মিস করিস তাহলে কিভাবে হবে? প্রতিদিন তাহলে তো সবসময় লেট করবি আর স্যারদের বকা শুনবি। প্রথম দিন একটু তাড়াতাড়ি যা বাবা, ঘুম থেকে ওঠ। আম্মু, আর একটু ঘুমাতে দাও না, ভালো লাগছে না। গতকাল রাতে আমি তো অনেক দেরিতে ঘুমিয়েছি। সারাদিন ল্যাপটপের মধ্যে যদি পড়ে থাকিস তাহলে তো ঘুম আসবে। কি করে সারাদিন ফোন না হয় ল্যাপটপ এগুলো নিয়ে পড়ে থাকিস আর গেম নিয়ে পড়ে থাকিস? আমি যতবার বলি এগুলো থেকে একটু কম দূরে থাক, কিন্তু তুই আমার কথা শুনিস নাকি? রাত ভোর এসব করিস। আম্মু, একটু ঘুমোতে দাও না। তুমি আমার ঘুম নিয়ে সবসময় এভাবে পড়ে থাকো কেন? আমি কি এখনো ছোট বাচ্চা নাকি? হ্যাঁ, ছেলেরা সবসময় তার মায়ের কাছে বাচ্চাই থাকে, বুঝেছিস? এখন ঘুম থেকে ওঠ। আমি তোর জন্য নাস্তা বানিয়ে রেখেছি। তোর আব্বু তো সে সকাল বের হয়ে গিয়েছে, মিটিং আছে, সেজন্য উনি সকালবেলায় চলে গেছে। আর তোকে বলেছে যাওয়ার জন্য, গাড়িটা রেখে গিয়েছে। হ্যাঁ, বলছে গাড়ি দিয়ে যাওয়ার জন্য তোকে। আমি চোখ বোলাতে বোলাতে ঘুম থেকে উঠে আম্মুকে বলে উঠি, এত টাকাটা কি করছো কেন আম্মু? কয়টা বাজে? কয়টা বাজে মানে? তোর কোনো খেয়াল আছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, প্রায় বেলা 10টা ছুঁই ছুঁই। কি বললাম আম্মু? আমার তো ক্লাস আজকে 10টায়। তুমি আমাকে আর একটু আগে ডাকবে না? 10টা বাজার আর মাত্র 5 মিনিট বাকি আছে, তাহলে আমি কিভাবে যাব? সব সময় তুই আমার উপরেই দোষ দিয়ে দিস। আমি যে সে কখন থেকে তোকে ডাকাডাকি করছি, তোর তো ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। সব দোষ এখন আমার, তাই না? তোকে যে আমি এত সময় ধরে ডাকছি, অত সময় ধরে তোর কোনো খেয়াল ছিল না যে আমি তোকে কখন থেকে ডাকতেছি? ধর, তোমার সাথে এখন কথা বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমি এখনই বের হব। আমি গেলাম। কথাটা বলে ওয়াশরুমে গিয়ে একটু জলদি ফ্রেশ হয়ে বের হয়ে আমি 2 মিনিটে রেডি হয়ে দৌড়াতে লাগলাম। তখন পেছন থেকে আম্মু বলে ওঠে, আরে খাবারটা তো খেয়ে যা, তোর জন্য নাস্তা বানিয়ে রেখেছি। গাড়িটা তোর আব্বু নিয়ে যেতে বলছে। তুই তো গাড়িও নিস না, এরপর বাইকটাও চালাস না, কিছুই করিস না। সব জিনিস তোর জন্য কিনে রেখে ফেলে দিয়েছি, তুই কিছুই করিস না। ধুর আম্মু, এসব জিনিস চালাতে আমার ভালো লাগে না। এই বাইকের 2 চাকার গাড়ি এগুলো কিছুই ভালো লাগে না। আমি গেলাম। আমি রিক্সা করে যেতে পছন্দ করি। আরে টাকাটা তো নিয়ে যাবি, হাত খরচের জন্য কি খাবি? আবার দৌড়ে এসে আম্মু কাছ থেকে 3,000 টাকা নিয়ে চলে যায়। তখন পেছন থেকে আম্মু আবার বলে ওঠে, এই শোন, এত টাকা লাগবে নাকি? 1,000 টাকা নিলেই তো হয়। এত টাকা নিয়ে গেলে কিভাবে হবে? এগুলো নিয়ে আবার তুই কি করবি? ছেলে পেলেদেরকে সবকিছু নষ্ট করে দিবি? তুমিও না আম্মু, আমি কি এখন ছোট বাচ্চা আছি নাকি? আরে একটু এখন বন্ধু বান্ধব আছে না, ওদের কত খাওয়াতে হবে, আমি একা খাবো নাকি? আম্মুকে বিদায় জানিয়ে আমি দৌড়ে যেতে লাগলাম। একটু সময় পর দেখলাম একটা খালি রিক্সা যাচ্ছে। তো রিক্সাটা থামে উঠে বললাম ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে, তার উপর আমি এই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। শুধু আমি বললে ভুল হবে,
আমার বেস্ট ফ্রেন্ড রৌদ্র নিয়ে এসে এত সময় ধরে কথা মনে পড়েনি। তখন ওর কথা মনে পড়তেই আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি না হলে 40 বারের ওপর কল করেছে, কিন্তু একটা কলও আমার কানে আসেনি, কারণ ফোনটা যে সাইলেন্ট করা অবস্থায় ছিল। আজকে তো মনে হয় রৌদ্র আমাকে পিটিয়ে চামড়া খুলে ফেলবে, তাই ভয়ে ওকে একটা কল করলাম। কলটা করতে 2-4টা গালি দিয়ে বলে ওঠে, ফাইজলামোর একটা লিমিট থাকে। তোর জন্য আমি এখনো ক্যাম্পাসে ঢুকতে পারিনি, ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি আর তোকে কল করছি, কিন্তু তোর তো কোনো খবরই নেই। তুই এখন কই আছিস? যদি 2 মিনিটের মধ্যে না এসেছিস তাহলে কিন্তু আমি ক্যাম্পাসের ভেতরে ঢুকে যাব। বন্ধু রাগ করিস কেন, দাঁড়া তুই, 2 মিনিটের মধ্যেই আমি চলে আসি। আমি এসে আছি। আসলে রাতে একটু দেরিতে ঘুমিয়েছিলাম, তাই উঠতে দেরি হয়েছে। কিছু মনে করিস না বন্ধু, আমি চলে এসেছি। আর 2 মিনিটই লাগবে, একটু অপেক্ষা কর প্লিজ। তাড়াতাড়ি আয়, না হলে তোর কিন্তু চামড়া তুলে আমি টুকটুকি বাঁচাবো বলে দিলাম শালা। আমার বন্ধু বলতে একমাত্র রৌদ্রই আছে, যে আমার সব কথা বোঝে। ওকে আমি আমার সব কথা শেয়ার করি, ও আমার সব কথা বিশ্বাস করে। একমাত্র বন্ধু বলতেই রৌদ্রই আছে, যাকে আমার নিজেই সব কথাই বলি, ও আমার সব কথাই বিশ্বাস করে। প্রায় 5 মিনিট পর রিক্সা ভার্সিটির সামনে এসে থামে। তখন দেখলাম রৌদ্র রেগে আছে। ওর কাছে যেতে ও বলে ওঠে, হাতে ঘড়ির দিকে একটিবার খেয়াল করেছিস কয়টা বাজে? তোর মাথায় কি কিছু নেই যে আজকে আমাদের ফার্স্ট ডেতে তুই লেট করিস? তাহলে কিভাবে হবে? আসলে বন্ধু আজ কিছুদিন ধরে একটু বেশি গতকালের স্বপ্নগুলো আমি দেখছিলাম। মানে সেই অদ্ভুত ওই দাগগুলো, যে দাগ তুই আজ থেকে আরো 5 বছর আগে অনেক বেশি শুনতে? হ্যাঁ বন্ধু, হঠাৎ করে গতকালকে ওই শব্দগুলো আবার শুনতে শুরু করি। কিছু বুঝলাম না, এতদিন পর আবার কোথা থেকে এগুলো আসলো। আচ্ছা, আগে ক্যাম্পাসে আয়, তারপর বিষয়টা নিয়ে কথা বলছে। এরপর আমি আর রুদ্র দুজন ক্যাম্পাসে প্রবেশ করি। আমরা দুজন কথা বলতে বলতে ক্যাম্পাসের ভিতরে যাচ্ছিলাম। তখনই দেখলাম ক্যাম্পাসের ভিতরে যেতে দুটো ছেলে অনেক স্টুডেন্টকে র্যাগিং করছে। কিরে বন্ধু, এই ছেলেগুলো এই স্টুডেন্টগুলোকে এমন এমন করছে কেন? দেখছি কেউ কান ধরে আছে, কেউ বা ছেলেগুলোর কথা শুনছে। এসব কি কিছুই তো বুঝতে পারছি না। আমরা নতুন ইউনিভার্সিটিতে উঠেছি, তাই আমরা কিভাবে জানবো এটা হচ্ছে র্যাগিং? যখন কেউ নতুন স্টুডেন্ট হয়ে এখানে আসে তখন সিনিয়র ভাইরা আমাদের মতো এমন জুনিয়রদেরকে র্যাগিং করে। রত আমাকে কথাগুলো বলছিল, তখনই ওদের ওই ছেলেটার মাঝে আর একটা ছেলে আছে 3 নম্বর। ছেলেটা আমাদেরকে ডাক দিয়ে বলে ওঠে, এই হিরো, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আমরা দুজন দাঁড়িয়ে গেলাম। তখন ওই ছেলেগুলো ডাক দিয়ে বলে ওঠে, কিরে নায়কের বেশে তোরা দুজন কোথায় যাচ্ছিস? বড় ভাই ব্রাদার দেখিস না নাকি? সালাম তো দিস নাই, তার উপর ভাব দেখিয়ে চলে যাচ্ছিস। এদিকে আয়, কলেজে কি নতুন নাকি? ভাইয়া, আমরা নতুন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে আর আমরা এখানে কিছুই জানি না। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমরা চলে যাই। মামা বাড়ির আবদার নাকি তুই বলবি আর আমরা তোকে ছেড়ে দিব? তোকে কি আমাদেরকে দেখে বলদ মনে হয়? কিরে, ছেলেটা মনে হচ্ছে একটু বেশি কথা বলছে। ওকে কানের নিচে দে তো একটা। কথাটা বলে ছেলেটা রৌদ্রকে হাত তুলবে, তখন আমি ছেলেটার হাত ধরে ফেলি। তখন ছেলেটার হাত ধরতেই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, তোর তো সাহস কম না, তুই আমার হাত ধরিস? এই ধরনের হাত ধরিস? তুই জানিস এই পুরো কলেজটা আমার উপরে চলে। আমি যা বলে এই কলেজে সবকিছু আমার কথা অনুযায়ী শুনে। আর তুই কি না এই একটা পুচকে ছেলে হয়ে এই ধরনের হাত ধরে? তোর তো সাহস কম না? তোকে তো দেখাতে হবে। কথাটা বলে 3টে ছেলে আমার দিকে এগিয়ে আসে। তখন রৌদ্র ছেলেগুলোর সামনে এসে বলে ওঠে, ভাইয়া, ও হয়তো বা আপনাদেরকে চিনতে পারে নাই, ওর ভুল হয়েছে, ওকে ক্ষমা করে দিন প্লিজ। ও আর এই ভুল কখনো করবে না। আমরা তো এই ভার্সিটিতে নতুন এসেছে, তাই আমরা তেমন কাউকে চিনি না। প্লিজ এমন করবেন না। তুই এমনভাবে ওদের কাছে ক্ষমা চাচ্ছিস কেন? ওরা এমন কি বাঘ না ভাল্লুক যে আমাদেরকে খেয়ে ফেলবে? ওরা আমাদের সাথে যদি লাগতে আসে আমরাও ছাড় দিব না। আমার এমন দুঃসাহসী কারবার দেখে আশেপাশে সবাই হেসে উঠল। হাসির কথা, কারণ রনি, রাহাত আর সবুজ ওরা 3জন এই ভার্সিটির 1 নাম্বার ক্যাডার। ওদের কথায় ভার্সিটিটা চলে। ওদের সামনে আজ পর্যন্ত কেউ এসে মুখ ফুটে কথা তো দূরের কথা, মাথা উঁচু করে কিছু বলতে পারেনি। সে জায়গায় আমি ছেলেগুলোকে এত কথা বলেছি, অপমান করেছি। ওরা আমাকে ছাড় দেওয়া তো কোনো প্রশ্নই আসে না। রাহাত, ওদের দুজনকে ধরতো। ওদের দুজনকে আগে ইচ্ছা মতো পিটিয়ে নিয়ে এরপরে বিষয়টা দেখছি। না বন্ধু, তুই থাম আগে। ওই হালাটারে আমি মাইরা লই, এরপরে দেখি ওর কোথায় যায় এত ঝাড়ি জুটি।
কথাটা বলেই পাশের ছেলেটা আমাকে মারার জন্য এগিয়ে আসে। ও যখন আমার কাছে আসে তখনই হঠাৎ করে আমার চোখটা কেমন জানি নীল রং ধারণ করে। তখন সেটা আমার চোখের দিকে তাকাতেই শর্ট খেয়ে বলে ওঠে, রাহাত দাঁড়া, তুই ওর দিকে যাস না। ছেলেটা এই কথাটা বলল, কিন্তু ওর কানে যেন কোনো কথাই গেল না। ছেলেটার সামনে এসে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর আমার বুকে একটা লাথি মেরে আমাকে ফেলে দেয়। আমার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। আর আমার বুকে যখন লাথি মেরেছিল, আমার বুকের ওপরে একটু কিসে জানি চাপ লেগে যায়। এরপর দেখলাম হঠাৎ করে চাপটা আবার মুছেও যায়। সাধারণ মানুষের কখনো এমনটা হয় না। আমাকে লাথি মেরেছে, তাতে চাপ লেগে গেছে। এটা কেমন জানি একটা অদ্ভুত, তার উপর আবার নিমিষের মধ্যে মিশে গেছে। কিরে তুই আমাকে আমি দিলি কেন? আমি জানি না, কিন্তু নিজের অজান্তে ছেলেটার চোখের দিকে তাকাতে কেমন জানি আমার একটা ভয় প্রকাশ হতে লাগলো। এটা কেন আমি বুঝতে পারলাম না। ছেলেটার চোখের দিকে তাকাতে আমি যেন অন্য একটা জগতে চলে গিয়েছি। নিজে অবধি তোকে থামতে বলছে। গতকালকের নেশা তোর মনে হয় ভালো করে ঘোর কাটেনি, তাই তুই এমন ভুলভাল বকছিস। ছেলেটা আমাদের সামনে কি আচরণ করেছে, ওকে যদি শিক্ষা ভালোভাবে না দিই তাহলে পুরো কলেজের সবাই আমাদেরকে আগের মতো ভয় পাবে না। না ভাই, আমি সত্যি বলছি। আমার পুরো শরীরে যত লোম আছে সবগুলো দাঁড়িয়ে গেল। কারণটা আমি বুঝতে পারলাম না। তোর বাবা তান্ত্রিক বলে তুই এমনগুলো বলছিস। বাবার সাথে থাকতে থাকতে তোর মাথার মধ্যে কিন্তু ওই ভূত পেট তান্ত্রিক সাপ সাপুড়ে এগুলো চলে আসছে। এগুলো ভাই বাদ দে, তুই আয় ছেলেটাকে আগে কিছুক্ষণ খেলিয়ে নি। আমি লাথি খেয়ে নিচে পড়ে যাই। তখন রুদ্র আমাকে ওঠায়। এর মধ্যে ভার্সিটির মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। সবাই যেন গেটের মধ্যে দাঁড়িয়ে রইল, কারণ ওখানে নাকি কি একটা সুন্দরী মেয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। তাই ভার্সিটির সব ছেলেরা ওখানে গিয়ে ভিড় করেছে মেয়েটাকে দেখার জন্য। সবার কাছে শুনলাম মেয়েটা নাকি অনেক সুন্দরী। এতটা সুন্দরী মেয়ে যে ওরা জীবনে কখনো দেখেনি। পুরো ভার্সিটিতে দূরের কথা, ওরা হয়তোবা কোনো জন্মেও এত সুন্দরী মেয়ে দেখেনি। তখন ছেলেগুলো আমার দিকে আসেছে। এসব দেখে আমার থেকে অন্যপাশে গিয়ে ওদের জিজ্ঞাসা করে বলে, কিরে, এখানে তো ভিড় কেন? কাকে সবাই এভাবে দেখছে? মামা সবুজ তো আগে থেকে চলে গিয়েছে। ভার্সিটিতে নাকি নতুন একটা মেয়ে অ্যাডমিশন নিয়েছে, আর মেয়েটাকে দেখে সে নাকি ক্রাশ খেয়েছে। কারণ মেয়েটা এতটা সুন্দর যে এতটা সুন্দরী মেয়ে ওরা জীবনে তো দূরের কথা জিন্দেগিতে দেখেনি। কি বলিস? এত সুন্দরী মেয়ে আমাদের ভার্সিটিতে? তা কি করে হতে পারে? আমাদের ভার্সিটি তো অনেক সুন্দরী মেয়ে আছে, তাই বলে এত সুন্দরী মেয়ে তাহলে তো দেখা যায়। ছেলেগুলো কথাগুলো বলে আমার ওখান থেকে সোজা ওখানে চলে যায়। রৌদ্র আমাকে ধরে ক্যাম্পাসের একটা বটগাছের নিচে নিয়ে যায়। তোকে আমি বারবার বলেছি ছেলেগুলো যা বলে তাই শোন, বেশি কথা বলবি না। তারপরেও তুই বেশি কথা বলেছিস। তোকে বলেছিলাম এটা আমাদের আগের কলেজ না, এটা ভার্সিটি। আর এখানে আমরা নতুন এসেছি, কাউকে চিনি না। তুই শুধু শুধু নিজেই একটা ঝামেলা পাকাতে গেলি আর এমন অবস্থা করলি নিজের। আমি একটা জিনিস বুঝলাম না, ওরা যখন আমাকে একটা লাথি দেয় তখন আমার ভিতর থেকে কিসের যেন একটা চামড়া খসে পড়ে আর একটা ছাপ হয়ে যায়। এরপরে নিমিষের মধ্যে ছাপটা আবার মিলিয়ে যায়। কথাটা বলে আমি যখন রৌদ্রকে দেখাবো তখন দেখি আর কোথাও নেই, উধাও। এটা কেমন কাণ্ড হলো? আমার চোখের সামনে তো আমি দেখতে পেলাম, কিন্তু এখন তো আমি রৌদ্রকে দেখাতে পারছি না। আচ্ছা ওসব বাদ দে, যা হওয়ার হয়েছে। ভাই এত সুন্দরী মেয়ে আমিও তো আমার জীবনে কখনো দেখিনি। এত সুন্দরী মেয়ে যে পৃথিবীতে আছে তাও তো আমি বিশ্বাস করতে পারছি না, যদি এই মেয়েটাকে আমি না দেখতাম। ভাই, আমি কিন্তু মাইয়াটারে নিজে পটাবো। না ভাই, মেয়েটারে কিন্তু আমার ভালো লাগছে, ওরে কিন্তু আমার চাই। তাহলে এক কাজ করলে হয়তো দুজন মিলে ওকে খেয়ে দে, তাহলে তা হয়ে যায়। তোর অর্ধেক আমার অর্ধেক। আমি আর রৌদ্র ক্যাম্পাসে বসে কথা বলছিলাম। তখনই দেখি যে একটা গাড়ি থেকে একটা মেয়ে নেমে ভার্সিটির ভিতরে প্রবেশ করছে। আর আশেপাশে যত ছেলে আছে সবগুলো ছেলে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে। আমি হঠাৎ করে আমার মনের মধ্যে কেমন জানি না একটা অস্বস্তিকর অনুভব করতে লাগলাম। আমার বুকের বাবাসটা কেমন জানি ছিঁড়ছিঁড়ে ব্যথা অনুভব করলাম। কেমন জানি না আমার কষ্ট হওয়া শুরু করলো। কিসে জানি একটা অভাব বিরাজ করছে। মেয়েটা যত এগিয়ে আসে তত আমার জানি যন্ত্রণা বেড়ে যাচ্ছে। কিসে যেন একটা হারানো জিনিস আমার বুকের মধ্যে খালি খালি প্রকাশ করছে। কিসের একটা অভাব জানি আমার কাছে মনে হচ্ছে, সে জিনিসটা যদি আমি বুকে ঝরিয়ে না নেই তাহলে অভাবটা আমার আর দূর হবে না।
এত সময় ধরে আমি মেয়েটার দিকে তাকাইনি। আমি শুধু এই চিন্তাই করছি যে কেনই বা আমার সাথে এমন হচ্ছে। হঠাৎ করে মেয়েটার দিকে চোখ পড়ে, মেয়েটার টানা টানা চোখ আর এমন রূপসী, আমি যেন মেয়েটাকে দেখে প্রথম দেখায় ক্রাশ খেয়ে পড়ে গেলাম। এত সুন্দর একটা মেয়ে আমি মনে হয় আমার লাইফেও দেখিনি। এত সুন্দরী একটা মেয়ে, তাই তো সব ছেলেরা মেয়েটারে পিছু পিছু করতেছে। আর করবেই তো, মেয়েটা তো দেখতে অসামান্য। বলতে গেলে এক কথায় আল্লাহ পাক হয়তো মেয়েটাকে নিজ হাতে তৈরি করেছে। কিরে, তুই আবার মনে মনে কি ভাবছিস? তোর তো কিছুই বুঝে উঠতে পারছি না আমি। কই কিছু না তো, এমনি। বন্ধু, দেখেছিস মেয়েটাকে কিন্তু যত ছেলে আছে সবগুলো ছেলেই পছন্দ করেছে। আমি কিন্তু মেয়েটাকে দেখে ক্রাশ খেয়েছি। আর তুই? আমার এমন কিছুই মনে হয়নি, কিন্তু একটা জিনিস জানিস, আমার কাছে খুব অদ্ভুত লাগছে। তোর কিছুই বুঝলাম না। অদ্ভুত লাগছে মানে? তোর আবার কি লাগছে? মেয়েটাকে আমি যখন থেকে দেখেছি মনে হচ্ছে মেয়েটা জানি আমার অনেক চেনা, অনেক চেনা, পুরনো একজন মানুষ, যে মানুষটাকে আমি অনেক আগে থেকে চিনি, কিন্তু মনে করতে পারছি না যে মানুষটা কে। ধুর ভাই, তোর এইসব দুশ্চিন্তা মার্কা কথাবার্তা বাদ দে তো। এর মধ্যে ক্লাস শুরু হয়ে যায়, তাই আমরা দুজন ক্লাসের ভিতরে প্রবেশ করি। আমরা ক্লাসে প্রবেশ করতে প্রায় কিছুক্ষণ পরে দেখলাম ক্লাসের মধ্যে একটা মেয়ে প্রবেশ করছে। মেয়েটাকে দেখে আমি না, বরঞ্চ পুরো কলেজের সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ, এত সময় ধরে যে মেয়েটার পিছু করছিল ছেলেরা, ওই রূপসী মেয়েটা মেয়েটা আমাদের কলেজের ম্যাডাম। মেয়েটা সবার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে বলে সব ছেলেরা মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন মেয়েটা সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তোমাদের নতুন ম্যাম, আর আমি আজকে এখানে জয়েন হয়েছি, তাই এটা আমার ফার্স্ট ক্লাস। আর হ্যাঁ, এখানে তো অনেকে নতুন অ্যাডমিশন নিয়েছো, এই কলেজে অনেকেই নতুন আছো। যাই হোক, আমি যেহেতু নতুন তাই সবার সাথেই পরিচয় হয়নি। আমি হচ্ছি নীলা চৌধুরী, আর তোমাদের ইংলিশ টিচার। এখন তোমরা একে একে তোমাদের পরিচয়টা দাও আমাকে। তাহলে ওনার নাম হচ্ছে নীলা, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওনাকে আমি অনেক আগে থেকেই জানি। এরপরে দেখলাম নীলা ম্যাম একে একে সবার কাছ থেকে পরিচয় নিচ্ছে। সবার কাছ থেকে পরিচয় নেওয়ার পর অবাক করে দিয়ে উনি আমার কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আমি নীলা, আর তুমি? জি, আমি হচ্ছি নিলয়। আমাকে অবাক করে দিয়ে উনি আমার নাম ঠিকানা সহ সব কিছু জেনে নেয়, এবং আমি কি কি করি, কখন আসি, আর আমার কি কি পছন্দ কাউকে এত সময় ধরে প্রশ্ন করেনি যতটা সময় ধরে আমাকে করেছে। কিন্তু বুঝতে পারছি না আমার সাথে কেন এত কথা বলছে উনি। সবার সাথে পরিচয় হওয়ার পর উনি যখন ক্লাস নিয়েছিল, খেয়াল করলাম উনি শুধু বারবার আমার দিকে তাকিয়ে রইল। এর কারণ আমি খুঁজে পেলাম না। ক্লাস শেষে আমি রৌদ্র দুজন বেরোলাম। রৌদ্র তার বাইকটা নিয়ে আমার সামনে আসলো। আমি ওর বাইকে উঠে বসলাম। তখনই পেছন দিয়ে কেউ ডাক দিয়ে বলে ওঠে, নীলয়, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমি রৌদ্রর বাইক থেকে নিচে নেমে পেছনে তাকাতে দেখলাম নীলা ম্যাম আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি অবাক করা কাণ্ড! ওনাকে তো আমি দেখেছিলাম শাড়ি পরা অবস্থায়, কিন্তু এখন হঠাৎ করে ওনার ড্রেস কীভাবে চেঞ্জ হয়ে গেল? কিন্তু ড্রেসটা কেমন জানি অদ্ভুত খেয়াল করলাম, আর ওনার চোখগুলো কেমন জানি নীল হয়ে আছে। আমি নীলার দিকে তাকাতেই উনি অপলক চোখে আমার দিকে তাকিয়ে রইল। ওনার চাহনিটা কেমন জানি আমার মনের ভিতর গেঁথে গেল। আমি তখন ওনার উদ্দেশ্যে বলে উঠি, ম্যাম, আপনি কি আমাকে কিছু বলবেন? নীলয়, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তোমার জন্য এসেছি। তুমি কি আমাকে দেখেও চেনোনি? ম্যাম, আপনি এসব কি বলছেন? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তোমার জন্য আমি এত দূর থেকে এসেছি, তোমার জন্য এতটা বছর ধরে অপেক্ষা করলাম। ম্যাম, কি বলছেন আপনি? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। আর আপনি কি আমার সাথে মজা করছেন? আর দুদিন পর কিন্তু পূর্ণিমা। এই পূর্ণিমা রাতে তুমি জানতে পারবে তুমি কে। আমি যেন 300 ভোল্টের শর্ট খেলাম, কারণ আমাকে অবাক করে দিয়ে উনি যে কথাটা বলল সে কথাটা শুনে আমি 300 ভোল্টের শর্ট খাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আমি যে প্রতি পূর্ণিমা রাতে দুঃস্বপ্ন দেখে আর কোথাও যেন হারিয়ে যাই, উনি কি করে জানতে পারলো? এই কথাটা তো আমি একটিবারের জন্য এই কথাটা রুদ্রকে ছাড়া অন্য কাউকে বলিনি। আর ওনার সাথে তো আজকে আমাদের পরিচয়, আর প্রথম পরিচয়, আর আজকেই দেখা হলো। তুমি এই জগতের না নীলয়। তুমি তোমার আসল পরিচয় জানতে পারবে আস্তে আস্তে। তুমি জানতে পারবে তুমি কে। যখন তুমি জানতে পারবে তখন তুমি আমার কাছে ঠিকই ফিরে আসবে। আসল পরিচয় মানে? কিছু বুঝলাম না। তখন পেছন থেকে কারো ডাকে আমি পেছনে তাকাই। কিরে, তুই কোথায় হারিয়ে গেছিস? আর পেছনে কি কি বলছিস? কার সাথে কথা বলছিস? পেছনে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তুই এত সময় ধরে কার সাথে কথা বলছিলি?
আর আমার কানে যেন আস্তে আস্তে শব্দ আসছিল। এছাড়া তো আর কোনো শব্দ আসলো না। বিড়বিড় করে কথা বলছিলি, বাইক থেকে হঠাৎ করে নেমে গেলি। কখন থেকে বলছি বাইকে ওঠার জন্য, কিন্তু বাইকে উঠছিস না। মানে তুই কি বলছিস? তোর মাথার সাথে সাথে গানটাও কি খারাপ হয়ে মানে তুই কি বলছিস? তোর মাথার সাথে সাথে তোর কানটাও কি খারাপ হয়ে গেল নাকি? আমি এত সময় ধরে নীলা ম্যামের সাথে কথা বললাম। শালা গাঞ্জা কি আমি খাইছি নাকি তুই খাইছিস? কি আবল তাবল বলছিস? নীলা ম্যাম এখানে কি করে আসবে? তুই তো একাই কথা বলছিলি। ওর কথা শুনে আমি যেন আরো বেশি অবাক হয়ে গেলাম। চলচ্চিত্র একটা মানুষ দাঁড়িয়ে ছিল, ওর টের পর্যন্ত পেল না। কিছুই বুঝলাম না। তখন আমি রুদ্রকে বললাম, তুই কি সত্যি নীলা ম্যামকে দেখতে পাসনি? শালা হারামজাদা, এখানে যদি কেউ আসতো তাহলে আমি দেখতে পারবো। আর আমি তোর সাথে সিরিয়াস হয়ে কথা বলছি, কোনো মিথ্যা কথা বলছি না। আর যাই হোক, রৌদ্র আমার সাথে এমন দুষ্টুমি কখনোই করে না। তাই আমি শিওর হয়ে গেলাম যে যা হয়েছে তা রৌদ্র কিছুই টের পায়নি। আমি কিছু বুঝলাম না, আর আমি রৌদ্রকে কিছু না বলে বাইকে উঠে পড়লাম। তখন বাইকটা স্টার্ট দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আমরা বাসায় যাওয়ার মাঝখানে দেখলাম অনেকগুলো লোক বের হয়ে দাঁড়িয়ে আছে। তখন ভিড়ের মাঝখানে গিয়ে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ বাইক থেকে পড়ে মাথা ফেটে গিয়েছে। আমরা লাশটা কার সেটা দেখার জন্য সামনে এগিয়ে গিয়ে দেখলাম। সামনে গিয়ে আমি যখন মুখটা দেখলাম, আমি যেন 300 ভোল্টের শক খেলাম। বন্ধু, এটা তো সেই ছেলেটা, রাহাত নামের সেই ছেলে। এই ছেলে তোকে ওই সময় মেরেছিল, আর ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বুঝলাম না এটা কি করে কি। আমি তো ঠিক বুঝতে পারছি না ছেলেটা কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেল। ছেলেটা হয়তোবা অনেক পাপ করেছে, তোর সাথে অন্যায় করেছে, তাই হয়তোবা আল্লাহ পাক তাকে তার শাস্তিটা দিয়েছে। চল, এখানে বেশি সময় থাকা যাবে না। আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, কারণ ওই ছেলেটা যখন আমাকে মারলো তখন আমি মনে মনে শুধু বলেছিলাম ছেলেটা যেন অ্যাক্সিডেন্টে মারা যায়, আর যেন ও কোনো ছেলের সাথে এমনটা না করতে পারে। কিন্তু আমি তো শুধু রাগের মাথায় কথাগুলো বলেছি, কিন্তু কথাগুলো যে এভাবে সত্য হয়ে যাবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। কিরে, তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? বাইকে উঠ, বাসায় যেতে হবে। এমনি অনেক দেরি হয়ে গেছে, আমার অনেক ক্ষুধা লেগেছে। কথাটা বলে রুদ্র বাইকটা স্টার্ট দেয়। আমি বাইকে উঠে পড়ি। তখন রুদ্র ব্যালেন্স হারিয়ে বাইকটা একটা প্রাইভেট কারের উপর লাগিয়ে দেয়। তখন প্রাইভেট কারের মালিক তো বেজায় চটে যায়। সে এসে রুদ্র আর আমার দিকে তেড়ে এসে মারার জন্য। তখনই অন্য একটা প্রাইভেট গাড়ি থেকে একজন বৃদ্ধ লোক নেমে আসে। দেখলাম ওনার গায়ের ভিতর অনেক তাবিজ আছে, গলার মধ্যে অনেক কিছু মন্ত্র পড়া তাবিজ। লোকটাকে দেখে মনে হয় কোনো সাপ ধরার ওঝার মতো। ভাই, ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে, জান না, মাফ করে দিলেই তো হয়। আর ও আপনার ছেলের মতোই একটা ভুল করেছে, আপনার তো কোনো ক্ষতি হয়নি। ওই বৃদ্ধ লোকটাকে দেখা মাত্রই আমার যেন মনের ভিতরে কেমন অস্বস্তিকর হতে শুরু করলো। এখান থেকে 10 কিলোমিটার আগ পর্যন্ত আমি যেন নাগরাজের ঘ্রাণ পাচ্ছিলাম। এখন যখন আমি এখানে এসেছি যেন আমার আশপাশে নাগরাজ আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। তুমি আমার কাছ থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। আজ তো অমাবস্যার রাত, এই পূর্ণিমার রাতেই তুমি তোমার আসল সব কিছু জানতে পারবে। তুমি তোমার শক্তি ফিরে পাবে, তখন আমি তোমাকে ধরতে পারবো। তখন ওই প্রাইভেট কারের মালিক আরও কিছু সময় ধরে বকাঝকা করলো এবং রুদ্রকে মারার জন্য তেড়ে আসিল, কিন্তু বৃদ্ধ লোকটা ধরে ফেলে। সব কিছু মিটিয়ে যাওয়ার পর বৃদ্ধ লোকটা নিমিষেই কিসের খোঁজ করার জন্য উধাও হয়ে যায়। আমার জন্য বুকটা এখন একটু শান্তি খুঁজে পায় যখন লোকটা আমার কাছ থেকে চলে যায়। ওই প্রাইভেট কারের মালিকটা তখন গাড়ি চালিয়ে যাবে, তখনই একটা ট্রাক এসে প্রাইভেট গাড়িটার উপর মেরে চলে যায়। এই দৃশ্যগুলো দেখে তো আমি আর রুদ্র দুজন একদম অবাক হয়ে দাঁড়িয়ে যাই। আমরা যেন নিস্তব্ধ হয়ে যাই, আমাদের মুখ থেকে কোনো কথাই আসে না। এখানে বেশি সময় থাকা যাবে না, কথাটা বলে বাইকটা স্টার্ট দিয়ে আমি ওখান থেকে বের হয়ে যাই। রুদ্র আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলে আজকে যা হয়েছে সবকিছু ভুলে যেতে, সবকিছু একটা দুর্ঘটনা, এইগুলো বলে ওখান থেকে বের হয়ে যায়। আমি বাসায় চলে আসি। বাসায় কেউ নেই। আম্মুকে কল করতে দেখি ফোন বন্ধ বলছে। দেখলাম আম্মুর SMS। আম্মু তার বান্ধবীর জন্মদিন, তাই কিছু না কিছু কেনাকাটা করতে শপিং করতে বের হয়। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি আর ভাবতে থাকি সারাদিনের ঘটনা। আমার সাথে কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছি না। আসলে আমি কে? আমাকে কেনই বা নীলা ম্যাম এই কথা বলল? আর নীলা ম্যামকে আমি ছাড়া রুদ্র কেন দেখলো না? এমন হাজারটা প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক কাছে। পুরো বিষয়টা যেন একটা রহস্য। আমার কাছে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না।
কোথায় গেলে আমার রহস্যর সব কিছু উদ্ঘাটন হবে এই চিন্তায় আমি মরছি সারাদিন। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনও আম্মুর বাসায় ফিরছে না। আম্মুকে অনেকগুলো কল করছে, কিন্তু আম্মু একটা কলও ধরছে না। কি হয়েছে? আম্মু তো এত সময় ধরে বাইরে কখনো থাকে না, তাহলে তো দেরি করছে কেন? আব্বু অফিসের কাজের জন্য বিদেশে গিয়েছে, কারণ ওখানে আব্বুর একটা মিটিং আছে। মিটিং ছেড়ে পরশু আসবে, তাই আব্বু বাসায় নেই। সারা বাসায় আমি একা, তাই আমার কাছে ভালো লাগছে না। রুদ্রকে কল করলাম, কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক দেখতে পাচ্ছি না। এমনটা কখনো হয়নি। বাসায় একা বসে থাকতে ভালো লাগছে না, তাই বাসা থেকে বের হয়ে আমি মেন গেটে তালাটা মেরে একটু হাঁটাহাঁটি করবো এই ভেবে রাস্তার দিকে হাঁটা ধরি। আজকে চাঁদের লবণীয় আলো যেন আমার গায়ে এসে পড়ছে। এই আলোতে যেন আমার শরীরের সবগুলো চামড়া শক্ত হয়ে মিশে যাচ্ছে। আমার পুরো শরীরটা কেমন জানি শীতল হয়ে যাচ্ছে। আমি আনমনে রাস্তা দিয়ে হাঁটতেছি, তখন সামনে খেয়াল করলাম যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা গলির পাশে। তখন আমি গলিটার সামনে এগিয়ে গেলাম, কারণ ওখানে আর কোনো মেয়েকে দেখছি না। এগিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য, মেয়েটাকে কেমন জানি আমার কাছে চেনা চেনা লাগছিল। তাই এগিয়ে যেতেই চাঁদের আলোয় আর আমার চিনতে কোনো অসুবিধা হলো না, কারণ যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে মেয়েটা আর কেউ না, নীলা ম্যাম। কিন্তু নীলা ম্যাম এখানে আমাদের বাসায় এই ঘরের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? কিছুই মাথায় ঢুকছে না। আমি ওনার কাছে গেলাম, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা নাকি আপনার বাসা এখানে কোথাও? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম নিলয়। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? তুমি জানো না নিলয়, তোমাকে এই দীর্ঘ 26টি বছর আমি নিজের চোখে দেখতে পারিনি। শুধু তোমার ছবি আর আকৃতি নিয়েই বেঁচেছিলাম। তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি। ম্যাম আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমাকে ভালোবাসেন মানে? আপনার সাথে সবেমাত্র আমার দুদিনের পরিচয়, আর আপনি আমাকে এসব বলছেন? এসব কি যাতা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? নিলয়, তুমি তোমার মানব শরীরে আছো, তাই তুমি নিজেকে এখনো চিনতে পারছো না। তুমি আমার দিকে একটিবারও তাকাচ্ছ না। তুমি একটিবার আমার দিকে তাকাও, তাকিয়ে বলো তুমি আমাকে চেনো না, তুমি আমাকে ভালোবাসো না। নীলা ম্যামের কথা শুনে আমি ওনার দিকে তাকাই, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। কারণ আমি ওনার দিকে তাকাতেই আমি যেন কোনো এক অজানা সুখে দেশে হারিয়ে গেলাম। যেন নীলা আর আমি দুজনে কোথাও ঘুরছি, একটা সুন্দর বাগান, যে বাগানে নীলা আর আমি দুজনে হাতে হাত রেখে হাঁটছিলাম। একটু সময় পর দেখলাম নীলা আমার বুকে এসে শুয়ে পড়ল। না, এসব কি? আমি এসব কি দেখছি? আপনি সত্যি করে বলেন তো, আপনি কে? ভয়ে ভয়ে আমি নীলা ম্যামকে প্রশ্ন করলাম। আমি কে তুমি ঠিকই জানতে পারবে। শুধু আর 2 দিন, আর 2 দিন অপেক্ষা করো। 2 দিন পরে তুমি সব কিছু বুঝতে পারবে। আর তোমাকে এক নজর দেখার জন্য আমি এত দূর থেকে তোমাকে তোমার খুঁজতে খুঁজতে খোঁজ নেওয়ার জন্য এসেছি, আর কিছুই না। হঠাৎ করে আমার হাতে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আম্মু বলে ওঠে, বাবা তুই কই আছিস? আমাকে কিছু ডাকাত ধরেছে। হঠাৎ করে ফোনটা কেটে যায়। আমি হ্যালো হ্যালো বলতে থাকি। আম্মু তুমি কোথায় আছো? তুমি ঠিক আছো তো? এসব বলতে আসি, কিন্তু ফোনটা কেটে গেল। পাশে তাকিয়ে দেখে নীলাও নেই, ওধাও। কি ব্যাপার, নীলা এখানে হঠাৎ করে ওদা হয়ে গেল? এটা কিভাবে সম্ভব? কিভাবে ওদা হলো? কেননা রাস্তার ওপাশে তো দেয়াল ছাড়া আর কিছুই নেই, আর আমার সামনে দিয়ে গেলে তো দেখতেই পেতাম। তাহলে কোথাও উদয় হয়ে গেল? তৎক্ষণাৎ মনে পড়লো আম্মু একটু আগে কলের কথাটা। আম্মু কল করে বলেছিল আম্মুকে ডাকাত তুলেছে ওনার বান্ধবীদের বাসায় আসার সময়। কিন্তু আম্মু আমাকে কল করে এই কথাটা বলবে আমি তা ভাবছি না, কারণ আম্মু যত বিপদেই থাক না কেন, আম্মু কখনো আমাকে ওই বিপদের মধ্যে পড়তে দেবে না। কিন্তু আমি এত কিছু জানি না। আম্মু বিপদে পড়েছে, আমি যাবই, কিন্তু আমি যাব তো কোথায় যাব? আর আমি এখন কোথায়? এইসব কিছুই ভাবছি। তখনই মনে পড়লো আম্মু একজন বলেছিল তার বান্ধবীর বাসার কথা। তাই আমি ওই রাস্তার মোতাবেক হাঁটতে লাগলাম। একমাত্র ছেলে আমার মারা গেছে, কার যেন অভিশাপ লেগেছে আমার ছেলের উপর। আমি ঠিকই বুঝতে পেরেছি কেউ আমার ছেলেকে বদনজর দিয়েছে, তাই আমার ছেলের এমন অবস্থা হয়েছে। ও কখনো বাইক অ্যাক্সিডেন্টে মারা যাবে আমি এটা কখনো ভাবতে পারি না। আঙ্কেল আপনার কাছে আমার কিছু বলার আছে, আপনি একটু ভিতরে আসুন। আমি আপনাকে কিছু জানাতে চাই। সেই বিষয়ে কথা বলার জন্য আমি আপনার কাছে আসা। সেই আর আপনি আমার সাথে একটু ভিতরে আসুন। ওই কথাগুলো একটু একান্তই বলাটা প্রয়োজন। তুমি ভিতরে আসো, কি জানাতে চাও? তোমার একমাত্র বন্ধু মারা গিয়েছে, তুমি দেখোনি ওর নজর কার উপর পড়েছে? আঙ্কেল
আপনি হয়তো ভালো করে জানেন আমি আর রাহাত দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আর আমাদের কিছু বদ অভ্যাস আছে। আমরা ভার্সিটিতে একটু দুষ্টুমি করি। তোমার বাবা এই শহরের এমপি, আর সব থেকে বড় কথা, তোমার আব্বু আমার ছোটবেলার একটা ভালো বন্ধু। ওই হিসাবে আমরা দুজনে যেমন বন্ধু, তোমরাও ঠিক তেমনই বন্ধু। তাই আমি জানি আমার ছেলের যে মৃত্যুটা, এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমি বিশেষ গণনা করে জানতে পেরেছি এটা কোনো অভিহাতকে এটা খুঁজে পাচ্ছি না। আমার সাথে সেই জিনিসটা ঘটে গেছে, যেই জিনিসটা দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছি। সেই জিনিসটা আমি আপনাকে জানানোর জন্য এসেছি। কিছুদিন আগে আমাদের ভার্সিটির প্রথম দিন ছিল। অনেক নতুন স্টুডেন্ট আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা ছেলেকে দেখে আমার অবশ্য প্রথমে অনেক সন্দেহ হলো। কিন্তু ছেলেটা যখন আমাদের কাছে আসে, তখন আমার কেমন জানি একটু অদ্ভুত হওয়া শুরু করলো। আপনার মনে আছে ছোটবেলায় আপনি আমাকে একটা তাবিজ দিয়েছেন, যে কোনো শক্তি আমার কাছে আসতে পারবে না, আসলে আমার তাবিজটা নীল বর্ণ হয়ে যাবে, সাথে আমার চোখটা সেই মানুষকে দেখবে যার মধ্যে একটা শক্তি রয়েছে। হ্যাঁ, আর সাথে এটাও বলে দিয়েছি, এই অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না যখনই তোমার ওই তাবিজটা নীলবর্ণ না হয়ে যায় পুরোপুরি। হাতের তাবিজটা খুলে আঙ্কেলের হাতে দিতে আঙ্কেল চিৎকার করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এটা কি করে হলো? এটা কোনোভাবেই সম্ভব না, কারণ তোমাকে যে তাবিজটা দিয়েছে, ওই তাবিজটা শুধুমাত্র একজনের দেওয়া এমন হওয়া সম্ভব। আপনি কাকে খুঁজতেছেন আমি ঠিক জানি না, কিন্তু আমাদের ভার্সিটিতে একটা ছেলে আসে। ছেলেটা যখন আমার দিকে তাকায়, তখন আমি ওর ওই চোখের মধ্যে কেমন জানি না নীল একটা কিছু দেখতে পেলাম। আমি যখন ওর চোখের মধ্যে তাকাই, আমি যেন হারিয়ে যাই কোনো এক অজানা দেশের মধ্যে। আমার বুকের মধ্যে খুব যন্ত্রণা অনুভব করতে লাগি। আমার সেই ছোটবেলার যন্ত্রণাটা যেন দ্বিগুণ হয়ে বেড়ে ওঠে। এটা হচ্ছে নাগরাজ, যাকে আমি 26টা বছর ধরে খুঁজতেছি। তোমার এই যন্ত্রণার কথা কখনো তোমার মা বাবা তোমাকে জানায়নি, আর আমিও কখনো তোমাকে এই বিষয়ে বলিনি। তাহলে আমি তোমাকে বিষয়টা বলি। তুমি যখন অনেক ছোট ছিলে, ওই সময় তুমি খেলা করার সময় রাস্তা দিয়ে একটা ছেলে আসার সময় হলে ওই ছেলেটাকে তুমি ঢিল মেরে আঘাত করো। তোমার ওই ঢিল মারার ফলে ছেলেটার মাথা দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়। তারপর ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, কারণ ওই পিচ্চির ছেলেটা অন্য কোনো সাধারণ ছেলে ছিল না। ছেলেটা ছিল একটা সাপ। এসেছিল নাগরাজদের উত্তরাধিকারী। বলতে গেলে পুরো বিশ্বের সব থেকে শক্তিশালী নাগরাজ ছিল। তুমি ছেলেটাকে আঘাত করেছ, তার জন্য তোমাকে ওর যে সঙ্গী ছিল সে তোমাকে ছোগল মারে, যার ফলে তুমি মারাই যাচ্ছিলে। কিন্তু ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আর আমার কাছে একটাই মাত্র তাবিজ ছিল, যে তাবিজটা শুধু নাগরাজকে ধরার জন্য ছিল। এই পৃথিবীতে তাবিজ মাত্র একটা ছিল, কিন্তু ওই সময় তোমার জীবন বাঁচানোটা সব থেকে জরুরি ছিল। তাই তোমার জীবন বাঁচানোর জন্য ওই তাবিজটা আমি তোমার হাতে বেঁধে দিই। তার মানে কি যার সাথে আমার সাক্ষাৎ হয়েছে সে কোনো সাধারণ মানুষ না? তুমি যার সাথে দেখা করেছো সে কোনো সাধারণ মানুষ না, সে একজন ইচ্ছেধারী নাগ। আর তুমি ওনাকে দেখেছো যে তোমার জন্য কাল হয়ে আছে, আর সে তোমাকে মারতে চায়, কিন্তু সে নিজেও জানে না সে তোমার শত্রু। তাহলে তো ওকে আগে থেকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। ওকে আমরা এখন মারতে পারবো না। ওকে আমার মারার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আগামীকাল কি পূর্ণিমা। আর তুমি কোনোভাবে ওই ছেলের কাছে যাবে না। এই কয়েকদিন তুমি আমার বাসায় থাকো, কারণ তোমার উপর এখন অনেক হামলা যেতে পারে। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আম্মুর কথা চিন্তা করছিলাম। আম্মু তাহলে কি বিপদে পড়েছে? আর আম্মুর বিপদে পড়ে আমাকে কল করেছে? না, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি দৌড়াতে লাগলাম। হঠাৎ করে দৌড়াতে একটা গলির মাঝখানে এসে থেমে গেলাম। দেখলাম কতগুলো ছেলে একজন মহিলাকে দাঁড় করিয়ে রেখেছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম ছেলেগুলোর হাতে পিস্তল ঝুলিয়ে আছে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমি একটু সামনে গেলাম। সামনে এগোতেই আজ চাঁদের আলোয় মহিলাটার মুখে পড়তেই চিনতে অসুবিধা হলো না, কারণ মহিলাটার কেউ না, আমার আম্মু। আমি এক মুহূর্ত দেরিয়ে করলাম না, দৌড়ে লোকগুলোর কাছে চলে গেলাম। গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম আর ছেলেগুলোকে বলে উঠলাম, তোমরা প্লিজ আমার আম্মুকে মেরো না। আমার আম্মু তোমাদের কি করেছে?
তোমরা প্লিজ আমার আম্মুকে মেরো না। আমার আম্মু তোমাদের কি করেছে? তোমাদের যা দরকার তোমরা তা নিয়ে চলে যাও। আরে আমি তো তোর আম্মুকে মারার জন্য এখানে আসিনি, এখানে এসেছি তোকে মারার জন্য। এটি আমার লক্ষ্য। আমি জানি ওই বুড়াটা যতই বলুক না কেন, আমি বিশ্বাস করি না তোর জন্য সবকিছু হয়েছে। তুই আমার বন্ধুকে মেরেছিস। এত সময় ধরে আমি খেয়াল করিনি যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতে আমার চিনতে অসুবিধা হলো না, কারণ ছেলেটা যে আমাদের ভার্সিটির ওই সিনিয়র ছেলেটা, রনি নামের ছেলেটা। দেখো ভাই, ভার্সিটিতে যা হয়েছে তা ওখানে তুমি কেন আমার ফ্যামিলির উপর টার্গেট করেছো? কারণ তুই একটা অসভ্য। তোর জন্য আমার বন্ধু মরেছে, আর আমিও মরবো, কিন্তু তোকে আমি আগেই মেরে ফেলবো। তাহলে সবকিছুর সমাধান হয়ে যাবে, তাই না? তোমরা আমার ছেলেকে কিছু করো না প্লিজ। তোমরা আমার ছেলেকে মেরো না। তোমাদের কাছে হাত জোর করে আমি বলছি। এই বুড়িকে আগে উপরে পাঠিয়ে দে, তারপর বুড়ির ছেলেকে মারিস, না হলে ওকে মারতে পারবি না। দেখলাম রনি কথাটা বলতেই দুপাশ থেকে দুটো ছেলে এসে আমাকে মারবে, তখনই আম্মু আমার কাছে চলে আসে। তখনই হকি স্টিকের বাড়িটা আমার মাথায় না লেগে আম্মুর মাথায় লাগে, আর আম্মু অজ্ঞান হয়ে যায়। আমি আম্মু বলে চিৎকার করে আম্মুর দিকে এগিয়ে যাই। কিরে, তোর মাকে মেরেছি তাই কষ্ট হচ্ছে, তাই না? কারণ আমি তো মারবই, তোর সবাইকে মেরে ফেলবো, কারণ তোর জন্য আমার বন্ধু মরেছে। তোর মধ্যে কি আছে দেখা, যে যার জন্য তুই এত কিছু করতে পারিস। আজকে তো আমি দেখেই ছাড়বো, না হয় তোকে উপরে পাঠিয়ে দিব। আম্মুর এমন অবস্থা দেখে আমার জন্য রাগের শরীরটা এতটা চলে যাচ্ছে, আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। আমার রাগটা নিজের প্রতি আর কন্ট্রোল করতে পারছি না। হঠাৎ করে আমার কেমন একটা অদ্ভুত পরিবর্তন হতে শুরু করলো। আমার শরীরের মধ্যে একটা শক্তি চলে আসতে লাগলো। এই কি দেখছি আমি? এটা কি, এটা কি করে সম্ভব? আমাকে তো আঙ্কেল ঠিকই বলেছে। আমি তাহলে এই ভুলটা কি করে করলাম? এটা হতে পারে না, এটা অসম্ভব। হঠাৎ করে কিসের যেন একটা বিদ্যুৎ চমকালো, যেমন বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায়, ঠিক তেমন একটা বিদ্যুৎ চমকালো, আর পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। আমি যখন চোখ খুলে দেখাই তখন দেখি আমার পাশে আম্মু অজ্ঞান হয়ে পড়ে আছে, আর বাকি যারা ছিল সবগুলো দেখলাম ওরা মরে আছে। এটা কি করে হলো কিছু বুঝে উঠতে পারছি না আমি। আম্মুর জ্ঞান ফিরছে না, তাই আম্মুকে তুলে নিয়ে আমি বাসায় চলে গেলাম। আম্মুকে বাসায় নিয়ে আসি। আম্মু এখনো অজ্ঞান হয়ে আছে, তাই আম্মুর মুখে পানি দিতেই তখনই আম্মুর জ্ঞান উঠে যায়। আম্মুর জ্ঞান ফুটতেই আম্মুকে প্রশ্নতে জড়িয়ে দেই। আম্মু, তুমি একটা সত্য কথা বলবে আমাকে? বাসায় আসার কথা মনে পড়তেই আমার খেয়াল হলো আমি যখনই আম্মুকে তুলে নিয়ে বাসায় আসার জন্য রওনা দিয়েছিলাম, আমার পাগুলো যেন আকাশে উঠতে লাগলো। আমি যেন হাওয়ার সাথে 2 মিনিটের মধ্যে বাসায় চলে আসি। যে রাস্তা 2 ঘন্টায় শেষ হয় না, সেই রাস্তায় কি করে 2 মিনিটেই বাসায় চলে আসি, সেই চিন্তা আমি মাথার মধ্যে একটিবারও ঢুকাইনি। কিন্তু আম্মুর কথায় তখনই মনে পড়লো আমি 2 মিনিটের মধ্যেই বাসায় চলে আসি। তখন আম্মু আবারও বলে ওঠে, কিরে বাবা, কথা বলছিস না কেন? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? কেউ তোকে কিছু করেনি তো? না মা, আমাকে কেউ কিছু করেনি, আর আমার কিছু হয়নি। কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। এত বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি, তার উপর তোর আবার কি প্রশ্ন থাকতে পারে? তুমি আমার মাথা ছুঁয়ে একটা কথা বলো যে আমি তোমার ছেলে কিনা। কথাটা বলতে আম্মু ঘাট থেকে লাফ দিয়ে উঠে পড়ে। তখন আম্মু বলে ওঠে, নিলয়, তুই হঠাৎ করে এসব বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তুই এগুলো কি বলছিস? আম্মু, আমি একদম ঠিক আছি আর সুস্থ ছেলে আছি। তুমি সত্য করে বলো, আসলে আমি তোমাদের ছেলে কিনা, নাকি আমার অন্য কোনো পরিচয় আছে? কথাটা শুনে এখন যেন আম্মু একদম নিস্তব্ধ হয়ে গেছে। আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। তখন আমি আম্মুকে আবারও জোর দিয়ে বলে উঠি, সত্যি করে বলো আম্মু, এটা কিন্তু আমার জানা খুবই প্রয়োজন। তখন আম্মু দেখলো আমার আর প্রশ্নটা কোনোভাবেই আম্মু বেরোতে পারছে না, তাই এক প্রকার বাধ্য হয়ে স্থির হয়ে আমার উদ্দেশ্যে মাথা নিচু করে বলে ওঠে, তুই আমাদের সন্তান না, এটা সত্য কথা, কিন্তু এটাও সত্য যে তুই আমাদের সন্তানের থেকেও অনেক কিছু। তোকে আমরা নিজের ছেলের থেকেও অনেক বেশি ভালোবেসে বড় করেছি। তুই আমাদেরকে ভুল বুঝিস না বাবা, আমরা সত্যিই তোকে আমাদের নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসি। বিষয়টা তা না মা, সত্যিটা হচ্ছে যে আমি সেই স্বপ্ন দেখি, যে স্বপ্নটা ছোটবেলা থেকে আমি দেখে এসেছিলাম। এখন তোমার কাছে আমি শুধু আসল সত্যটা জানতে চাই যে মা, আমার আসল পরিচয়টা কি? আজ থেকে 20 বছর আগে আমি আর তোর বাবা যখন গ্রামে গিয়েছিলাম বেড়ানোর জন্য, তখন আমরা রাস্তার পাশে তোকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাই। দেখলাম তোর মাথা দিয়ে প্রচুর পরিমাণ রক্ত যাচ্ছে।
আমি আর তোর বাবা তাড়াহুড়া করে তোকে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। ওই সময় তোকে দেখে আমার এতটা মায়া হয় যে আমি নিজের অজান্তে কেঁদে ফেলি। আমার মনে হয়েছিল এক মুহূর্তের মধ্যে যেন আমার নিজের সন্তান, আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। তোকে যখন কোলে নিই তখন আমার বুকটা ভরে যায়। আমি নিঃসন্তান ছিলাম, আমার কোনো সন্তান ছিল না, তাই আমি তোকে যেন আমার নিজের সন্তান ভেবে নিয়েছিলাম। তোকে আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার এসে বলে তোকে নাকি বাঁচানো সম্ভব না, তারা তোর অবস্থা ক্রিয়েটাকার হয়ে গেছে। তোর ব্লাড এমনই যে ডাক্তার নিজে খুঁজে বের করতে পারছে না। তোর রক্তের গ্রুপটা কিন্তু আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু এই গ্রামের ভিতরে কোথাও এমন কোনো ডাক্তার পাইনি যে তোকে বাঁচাতে পারবে। তাহলে মা আমাকে কোথায় নিয়ে গেছিলে? আমি কিভাবে তাহলে সুস্থ হয়েছি? আমি কিভাবে বা বেঁচে উঠেছি? ওই সময় তোর বয়স ছিল 6 বছর। এই 6 বছরের মাসুম একটা চেহারা দেখে আমার হৃদয় আর হৃৎপিণ্ড দুটোই কেঁপে উঠেছিল। তোর এই মায়াবী চেহারা যেন বারবার আমার দিকে টানছিল। তাই আমি তোর বাবাকে অনেকবার বলেছি যে কোনোভাবেই হোক তোকে বাঁচাতে হবে। আমার জেদের কাছে তোর বাবা হার মেনে তোকে নিয়ে ইউএসএ চলে যায়। ওখানে অনেক বড় ডাক্তারদের সাথে কথা বলে এরপরে তোকে একজন ডাক্তার দেখে ডাক্তার বলেছিল তোকে সাপের ব্লাড দিলে তুই নাকি আবার ঠিক হয়ে যাবি। মানে আমি বুঝলাম না। আমার রক্তের গ্রুপ তো মানুষের রক্ত গ্রুপ হবে, তাহলে সাপের রক্ত আমার শরীরে দিয়েছে মানে? কিছু বুঝলাম না আম্মু। ডাক্তার বিষয়টা আমাদেরকে কিছুই বলেনি। আমাদের অজান্তেই ডাক্তার তার অপারেশনটা চালিয়েছে আর আমাদেরকে বলেছে শুধু সাপের রক্ত ধারায় তোকে বাঁচানো সম্ভব। আমরা আর এত কিছু ভাবিনি, আমরা শুধু চেয়েছি তোর জীবনটা। প্রায় 15 দিন আইসিইউতে থাকার পরে তোর জ্ঞান ফেরে। এরপর আমি যখন তোর কাছে যাই, তোর পরিচয় জানতে চাই, তখন তুই কিছুই জানিস না, বলতে পারিস না। তোর সব স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তুই কোনো কিছুই মনে করতেই আর কখনো পারবি না। যদি পারিস তাহলে সেটা তোর ভাগ্য, কিন্তু না পারার সম্ভাবনা 100%। কিন্তু ওই সময় তোকে যে আমার খুবই মায়া লেগে যায়, কারণ আমি নিঃসন্তান ছিলাম আর তোকে আমার সন্তান হিসাবে ভেবে নিয়েছি। তাই আমি তোর বাবাকে বলে তোকে দত্তক নেই আর লালন পালন করি। বিশ্বাস কর, তোকে আমি আমার মায়ের আদর থেকে কখনো কম কিছু দিই নাই। এমন করে বলো না আম্মু, আমি তোমাদেরই সন্তান, আমি অন্য কারো না, আমি তোমাদের। কথাটা বলে আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, কিন্তু বাবা, ওই ছেলেগুলোর কি হয়েছে? যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে বাসায় আবিষ্কার করি, কিন্তু ওই সময় খেয়াল করেছিলাম ওই ছেলেগুলো আমার মাথায় একটা বাড়ি দিয়েছিল। এরপরে আমার কিছু মনে নেই। আম্মু আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই ও ছেলেগুলোর লাশ নিচে পড়ে আছে আর তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ। আমার জ্ঞান ফিরতে আমি তোমাকে নিয়ে বাসায় চলে আসি, কিন্তু আমার নিজের অজান্তে আমি জানি না তোমাকে কিভাবে এত তাড়াতাড়ি বাসায় নিয়ে আসি, নিজেও যায় না। বাবা, আমি একটা জিনিস ঠিক লক্ষ্য করেছি, তোর মধ্যে কোনো একটা জিনিস অবশ্যই আছে। আমি চাই তোর ওই জিনিসটা যেন তোকে ক্ষতি না করে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? এইভাবে বলো না আম্মু, আমার কিছুই হবে না। আর তুমি কিভাবে শিওর হলে যে আমার মধ্যে এমন কোনো কিছু আছে যা তুমি আগেও মনে হয় দেখেছো? আমার এখনো মনে আছে যখন তোর 12 বছর বয়স, তখন আমরা তোকে নিয়ে বিদেশ থেকে দেশে ফিরি। তোর বাবা ওখানে পাশে থাকবে, কারণ আমার পছন্দ দেশে থাকার জন্য, কিন্তু তোর বাবা চায় বিদেশে থাকার জন্য। কিন্তু আমাদের জন্য তোর বাবাকে আবার দেশে ফিরতে হয়। আমরা যখন দেশে ফিরেছিলাম তখন এয়ারপোর্টে আমাদেরকে তোর বাবার শত্রুরা ঘিরে ফেলে এবং কি তারা আমাদেরকে মারার জন্য তেড়ে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা যখন আমাদের কাছে আসে তখনই তাদের গলা খুব যন্ত্রণা করতে লাগলো এবং তারা অজ্ঞান হয়ে পড়ে মারা যায়। এমন অনেক দুর্ঘটনার মধ্যে আমরা পড়ি, কিন্তু আমরা সব দুর্ঘটনা কাটিয়ে আবার বেঁচে ফিরে যাই। এটা আজও কি আমাদের লাকি নাকি অন্য কিছু আমরা আজও জানতে পারিনি। আচ্ছা যাই হোক বাবা, তুই এসব ভেবে লাভ নাই। যাও হওয়া তা হয়ে গেছে। তুই এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়। আগামীকালকে তোকে আবার ভার্সিটিতে যেতে হবে। আম্মু কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। একটু সময় পর আম্মু আমার জন্য খাবার নিয়ে আসে। খাবার আনতে আমি খাবারগুলো খেতে শুরু করতে যাব, তখনই দেখলাম হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রুদ্র কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রুদ্র বলে ওঠে, বন্ধু তুই কি করিস? না রে, মন ভালো নেই আমার। জানি না আমার জীবনের সাথে কি হচ্ছে।
মাঝে মাঝে তো আমি চিন্তা করি এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে কেন যে পাঠিয়েছে। কথাটা চিন্তা করতে খুব কষ্ট হয় রে। এই, তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল, তোর সমস্যাটা কি? তখন রৌদ্রকে সবকিছু খুলে বলি, আজকে আমার সাথে যা ঘটে গেছে সবকিছু সবকিছু শুনে রৌদ্র বলে ওঠে, দেখ বন্ধু, আমি এতটুকু বিশ্বাস করি তুই কখনো খারাপ হতে পারিস না। তোর যাই হোক না কেন, আন্টি তোকে অনেক বেশি ভালোবাসে। আর তুই আন্টির নিজের ছেলে, নয়তো কি হয়েছে? তুই আন্টির নিজের ছেলে থেকেও অনেক বেশি। রক্তের সম্পর্ক না থাকলেও তোদের সম্পর্কটা অনেক জোরালো। পৃথিবীতে আমি শুধু তোকে আর মা বাবাকে ছাড়া কাউকে আমার কষ্টের দিনে নিজের কাছে খুঁজে পাইনি। সত্যি বলতে তোরাই সবসময় আমার কষ্টগুলো বুঝতে পেরেছিস। বেশি কথা না বলে এখন চুপ করে শুয়ে পড়। আগামীকালকে আবার ভার্সিটি আছে। আর তোর সব ভুল ধারণা আমি ঠিক করে ফেলবো। আগামীকালকে যখন আমরা নীলা ম্যামের সাথে দেখা করব, তখন ওনাকে আমি জিজ্ঞেস করব, তুই চিন্তা করিস না। এখন তুই শুয়ে পড়। রৌদ্রের সাথে আরো কিছু সময় কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। আমি তোমার অপেক্ষায় আছি প্রিয় নাগরাজ। তুমি হয়তো আমাকে চিনতে পারছো না, কিন্তু যখন তুমি তোমার আসল শক্তি খুঁজে পাবে, তুমি ঠিকই চিনতে পারবে তোমার সেই পুরনো হারিয়ে যাওয়ার সাথে কি। আর একটা রাত অপেক্ষা করো, আর একটা রাতের পর এই যে অমাবস্যা, এই পূর্ণিমার রাতেই তো তুমি তোমার আসল সব শক্তি, সব স্মৃতি খুঁজে পাবে। তুমি কোথায় থেকে এসেছো, তখন তোমার মনই তোমার কাছে ফিরে আসবে। তখন আমরা আবার আমাদের নিজেদের রাজ্যে চলে যাব। আমরা আবার দুজনে সুখী শান্তিতে বাস করব। ওকে, বারবার বলেছি যে যেন বের না হয়। তারপর কি হয়েছে? ওকে নাগরাজ মেরে ফেলেছে। নাগরাজের দংশনের হাত থেকে কেউ বাঁচতে পারে না। বারবার বারণ করা সত্ত্বেও কেন বের হয়েছে? নাগরাজ, তোকে আমি ছাড়বো না। আজ এই 20টি বছর ধরে তোর জন্য আমি অপেক্ষা করছি। তোর সব শক্তি আমি আমার করে নেব। তুই আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিস, আমার বন্ধুর ছেলেকে কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না। এই প্রতিশোধ আমি তোর থেকে নেব, তোকে মেরে। আরেকটি রাত পরে তোর সব শক্তি তোর কাছে ফিরে আসবে। তখনই আমার আসল গতি চাল হবে। তখন দেখব তুই আমার মায়াজাল থেকে কোথায় গিয়ে পড়িস। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর রুদ্র দুজনে ভার্সিটির দিকে যাই। একটু সময় পর ভার্সিটির ক্যাম্পাসের দিকে সবাই আসতে শুরু করলো। সবার মুখে মুখে একটাই কথা, গতকালকে কে বা কারা নাকি এমপি আনোয়ারের ছেলে, মোট কথা আমাদের কলেজে রনি নামে যে ছেলেটা, তাকে মেরে ফেলেছে, তাও আবার সাপের দর্শনে। কথাটা শুনে আমি কেঁপে উঠলাম। সাপের দর্শনে মানে? সাপ কোথা থেকে আসলো? আর সাপ যদি ওদেরকে মারে তাহলে আমাদেরকে মারলো না কেন? কিরে, তুই এত কি ভাবছিস? ক্যাম্পাসের ওই ছেলেগুলোর মুখ থেকে শুনতে পারছি ওরা বলা বলি করছে রনি নাকি সাপের দর্শনে মারা গিয়েছে। বুঝলাম না, ক্যাম্পাসের ছেলেরা তো আমাদের থেকে কম করে হলেও অনেক দূর, কিন্তু ওদের কথা তো দূরের কথা, আশপাশের 10-20 হাত দূরের কথাও আমরা শুনতে পাই না। তাহলে তুই এত দূর থেকে ওদের কথা কি করে শুনতে পাচ্ছিস? রোদের কথায় আমার হুঁশ চলে আসে। এ কি শুনছি আমি? আমি এখানে দাঁড়িয়ে দূর দূরান্ত থেকে কথা শুনতে পাচ্ছি। এটা কি করে সম্ভব? আমি বুঝলাম না, আমি ঠিক বুঝতে পারছি না। আমি শুনতে পাচ্ছি, কিন্তু এত দূর থেকে কিভাবে শুনতে পাচ্ছি কিছুই আমি বুঝে উঠতে পারছি না। আচ্ছা বাদ দে, এইসব জিনিস কাউকে বলিস না। হয়তো তোর কোনো ক্ষতি হতে পারে বা তোর কেউ ক্ষতি করতে পারে, তাই এগুলো চেপে যা। এখন চুপচাপ ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। আমি রুদ্র দুজন ক্লাসে যাই। ক্লাসে গিয়ে দুজনে বসে রইলাম। একটু সময় পর দেখলাম নীলা ম্যাম প্রবেশ করলো। নীলা নিজের মতো আমাদের সবাইকে লেকচার দিয়ে বের হয়ে যায়। এরপর পুরো ক্লাস শেষ করে আমি রুদ্র দুজন ক্লাস থেকে বের হই। তখন রুদ্র আমার উদ্দেশ্যে বলে ওঠে, নীলা ম্যাম আসতেছে, আমি গিয়ে জিজ্ঞেস করতেছি। ম্যাম, একটা কথা আপনার কাছ থেকে জানার ছিল। কি কথা জানতে চাও তুমি? আর আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো যেতে যেতে তুমি প্রশ্ন করো আর আমি উত্তর দেবো। নীলা চল। রুদ্র আমাকে পেছন থেকে ডাক দিল। আমি রুদ্রের সাথে পেছনে হাঁটতে লাগলাম। রুদ্র আমার সাথে হাঁটতে লাগলো। তখনই রুদ্র খেয়াল করলো নীলা ম্যামকে প্রশ্ন করছে। ম্যাম, একটা সত্য কথা বলবেন? কি বলতে চাও তুমি বলো। আর কি বা তুমি আমার কাছ থেকে জানতে চাও? ঠিক আছে, আমি বুঝতে পারলাম না। আমার বন্ধু বলছে আপনি নাকি এক অসভ্য সাহায্যে কিনা বারবার আমার বন্ধুর কাছে আসছেন আর কি যেন চাচ্ছেন, এটা কি সত্যি? তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে, তাই এরকম ভুলভাল বকছে। তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলে ঠিক হয়ে যাবে। সাথী, তুমি তুমি অনেক বড্ড বোকা।
তুমি মনুষ্য জাতকে এত সহজে আপন করে নিয়েছো, ওদের বিশ্বাস করেছো, কিন্তু পুরাই যে আমাদের শত্রু। রুদ্র তার নিজের মনে কি কি প্রশ্ন করছে নীলাকে, তখনই দেখলাম কতগুলো ছেলে বাইক নিয়ে এসে আমাদের মাঝখানে ঘুরঘুর করছে। কারণ তো একটাই হবে, সেটা হচ্ছে গিয়ে নীলা। কারণ নীলার মতো এমন একটা সুন্দরী মেয়ে আমাদের তলাতে ঠিক আর একটাও নেই। নীলার সৌন্দর্যটা আসলে অনেক মুগ্ধকর, যে কোনো ছেলে তার রূপ দেখলেই হিপনোটাইজ হতে বাধ্য করবে। ওইখানে বকারি ছেলেগুলো হয়তোবা কিছুদিন ধরে নীলার উপর নজর পড়েছে, তাই আজকে সুযোগ পেয়ে নীলার সর্বনাশ করার জন্য ছেলেগুলো চলে এসেছে। যখনই আমি ছেলেগুলোর উদ্দেশ্যে বলতে যাব, তখনই ছেলেগুলো সাপ বলে চিৎকার করতে লাগলো। নিলয় দেখ কত বড় সাপ, তুই তাড়াতাড়ি তোর সামনে থেকে পালা, কারণ সাপটা তোর দিকেই এগিয়ে আসছে। আমি কথাটা শুনে পিছনে তাকালাম, দেখলাম অনেক বড় একটা সাপ দাঁড়িয়ে আছে। তখনই সাপটা দেখলাম আমার দিকে এগোতে লাগলো। মনে মনে ভেবে নিলাম এটাই মনে হচ্ছে আমার শেষ। এভাবেই মনে হয় আমার জীবনটা যে শেষ হয়ে যাবে। কখনো ভাবিনি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাপটা আমার পাশ দিয়ে গিয়ে ছেলেগুলোকে ছোবল মারতে লাগলো। ছেলেগুলো অনেক পালানোর চেষ্টা করলো, বাইক স্টার্ট দিতে লাগলো, কিন্তু ওদের যেন বাইকের স্টার্ট নিচ্ছে না। ওরা পালাতে চাচ্ছে, কিন্তু পালানোর মতো শক্তি ওরা খুঁজে পাচ্ছে না। কোনো এক অদ্ভুত জালের মধ্যে ওরা ফেসে গিয়েছে। আমি চিন্তায় ছিলাম নীলার জন্য। পেছনে তাকিয়ে দেখি নীলা নেই। নীলা ওধাও, সেই দিনের মতো। রুদ্র দেখ, নীলা নেই। ভয় পালিয়ে গিয়েছে, তাই ওনাকে সাপটা দেখতে, তাই নিয়ে আমরা তো আর পালাতেও পারছি না। সাপটা এক এক করে যে বকাটে ছেলেগুলো ছিল সবগুলোকে ধর্ষণ করে। তখন সাপটা আবারও আমাকে অবাক করে দিয়ে আমার পাশ দিয়ে গিয়ে রুদ্রের কাছে এগোতে লাগলো। নিলয় আমাকে বাঁচা, আমি হাঁটতে পারছি না, না পারছি কোথাও যেতে, আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি, আমি কিছুই করতে পারছি না। রুদ্রকে আমি পালানোর জন্য বলছি, কিন্তু দেখছি ওর হাত পা যেন নড়ছে না। কিন্তু আমার বিষয়ে পুরোটাই উল্টো। আমি স্বাভাবিক মানুষের মতো সব কিছু করতে পারছি, কিন্তু এত সময় যারা ছিল তারা কেউ একটা শব্দ করা তো দূরের কথা, ওরা একটা পাও বাড়াতে পারছিল না। শুধু রুদ্র আমার সাথে কথা বলতে পারছে, ও আর জায়গা থেকে নড়তে পারছে না। সাপটি নিমেষেই রুদ্রের কাছে এগোতে লাগলো। আমি রুদ্রের কাছে চলে গেলাম। যখন আমি রুদ্রের কাছে গেলাম, তখনই দেখলাম সাপটা দাঁড়িয়ে গেল। প্লিজ, তুমি যেই হও না কেন, তুমি আমার বন্ধুকে মেরো না। প্রয়োজন হলে তুমি আমাকে ধর্ষণ করো, তারপরেও তুমি আমার বন্ধুকে প্লিজ মেরো না। আমার জীবনের বিনিময়ে হলেও আমার বন্ধুকে তুমি মেরো না। তখনই দেখলাম সাপটা উধাও হয়ে যায়। তখন খেয়াল করলাম রুদ্র অজ্ঞান হয়ে গেছে, তাই আমি ওকে নিয়ে বাসায় চলে যাই। রুদ্রকে বাসায় আনতেই আঙ্কেল আন্টি অনেকটা বিচলিত হয়ে যায়। ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে উঠি, আসার সময় রুদ্র একটু বেশি চিন্তায় ছিল, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছে। ওনাদেরকে কোনো রকম বুঝিয়ে ডাক্তারকে কল করে ডাক্তার এসে রুদ্রকে একটা স্যালাইন দিয়ে যায় আর বলে কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। আজ পূর্ণিমা রাত, তাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি আর দেরি করলাম না, আঙ্কেল আন্টিকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো কেন? আমরা অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আমি তো এই এয়ারপোর্ট থেকে এসে তোকে কল করছি আমাকে আনার জন্য, কিন্তু তোর ফোন তো বন্ধ রয়েছে। এরপরে আমি তাড়াহুড়ো করে বাসায় আসলাম। তোর আম্মু বলছে তুই এখন নাকি বাসায় ফিরিসনি। না আব্বু, আসলে আসার সময় হঠাৎ করে রুদ্র অসুস্থ হয়ে যায়, তাই ওকে নিয়ে দিয়ে আসি। আর ডাক্তারকে কল করেছিলাম, ডাক্তার এসেছিল, সেজন্য অনেকটা লেট হয়ে গিয়েছে। কি বলিস? মাত্রই তো ওর বাবার সাথে আমার কথা হয়েছে, এর মধ্যে আবার এত কিছু হয়ে গেছে? এখনো ঠিক আছে তো? হ্যাঁ, এখনো সুস্থ আছে। রোদের কারণে হয়তোবা ওর মাথা ঘুরে গিয়েছিল, তাই। অনেকবার বলেছি যে এই রোদের মধ্যে তোরা হাঁটাহাঁটি করিস না। তোদেরকে বলেছি গাড়ি নিয়ে বের হ, গাড়ি নিয়ে বের হও। বাসায় এতগুলো গাড়ি আছে, সবগুলো পড়ে আছে, তোরা গাড়ি নিয়ে যাস না। আর কি এখন শুরু হয়ে গিয়েছে, আর কি এখন শুরু হয়ে গিয়েছে আমর বকাবকি। প্রায় 10 মিনিট বকাবকি শোনার পর এরপরে কানটা একটু পরিষ্কার হলো। আরে মমতা, ভাত দাও, ছোট মানুষ বুঝে নাকি? খাবার দাও, ক্ষুধা লেগেছে। হ্যাঁ আম্মু, আমারও খুব ক্ষুধা লেগেছে, আর আজকে অনেক ঘুম পাচ্ছে, কেন জানি না। হ্যাঁ, আজকে আমারও কেমন জানি না, সন্ধ্যার পর থেকে ঘুম লাগছে, তাই খাবার দাও, খাবার খেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, আমার আজকে ভালো লাগছে না, তাহলে বসো, সবাই খাবার খেয়ে শুয়ে পড়ি। আজকে কেমন জানি আমার চোখের মধ্যেই বারোই একটা ঘুম আসতেছে। আব্বু আম্মু কথা শুনে একটু অবাক হলাম। সবার ঘুম আসে মানে? আমি তো কিছুই বুঝলাম না।
সবার একসাথে কি করে ঘুম আসতে পারে। কিছু না বলে আমরা সবাই খাবার খেলাম। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি চোখটা বন্ধ করতে নিমেষের মধ্যেই গভীর নিদ্রার মধ্যে ডুবে গেলাম। রাত কয়টা বাজে জানি না। সেই রাত আবার চলে আসলো। আমার কাল হয়ে আমাকে ডাকতে লাগলো, কিন্তু না, এখন আর কোনো ভুল বা আসার শব্দ শোনা যাচ্ছে না। এখন একদম স্পষ্ট ক্লিয়ার শব্দ শোনা যাচ্ছে। কেউ আমাকে ডাকছে তার মায়াজালে যাওয়ার জন্য। অদ্ভুত একটা রাস্তা তৈরি হয়ে গেছে, আমাকে বারবার করে ডাকছে। হঠাৎ করে আমার শরীরের মধ্যে কেমন জানি না অদ্ভুত এক পরিবর্তন হতে শুরু করলো। পুরো শরীরটা জ্বলে ফেটে কষ্টে আমার জন্য বুকটা ফেটে যাচ্ছে। হঠাৎ করে আমার শরীরে পিঠ থেকে কিসে জানি চামড়া খুলতে শুরু করলো। আমি খাট থেকে উঠে বসে পড়লাম। আমি চিৎকার করছি, কিন্তু আমার চিৎকারের কোনো শব্দই যেন কারো কাছে যাচ্ছে না। দরজা খুলতে যাব, অদ্ভুত কাণ্ড, দরজা কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যখন পিঠ থেকে আমার খোসা চামড়াটা ধরবো, তখনই আমার খোসা চামড়াটা হাতে বের হয়ে আসে। এটা দেখে আমি ভয়ে লাফ দিয়ে উঠি, কারণ যে খোসা চামড়াটা আমার হাতে চলে এসেছে সেটা অন্য আর কিছু না, সাপের একটা খোসা চামড়া। না, এটা কি করে হতে পারে? আমার শরীরের মধ্যে সাপের চামড়া কি করে আসতে পারে? তখনই একটা অদ্ভুত মায়া ওপেন হয়, গেট দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করার জন্য ডাকছে। আমার শরীরটা ব্যথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমি কিছু সহ্য করতে পারছি না। তখন আমাকে আবারও ওই মায়াজাল থেকে বলে ওঠে, এখানে ভেতরে যদি প্রবেশ করি তাহলে আমার সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। আমি আর কিছু সহ্য করতে পারলাম না, আমি ওই গেটের ভিতরে প্রবেশ করলাম। হঠাৎ করে আমি এক অজানা এক শহরে চলে আসি, যা আমার কখনোই চেনার কথা না। কিন্তু অদ্ভুত কাণ্ড, এই শহরটা এতটা সুন্দর, এবং কি এই শহরের মধ্যে শুধু ফুলের বাগিচার বিছানো আছে। আশেপাশে কত সুন্দর জিনিস, মনোমুগ্ধকর একটা পরিবেশ, যা দেখে আমার চোখটা পুরো জড়িয়ে যায়। আমি যেন শুধু হা করে পুরো দৃশ্যটা দেখছি। তখনই সামনে খেয়াল করলাম কেউ দাঁড়িয়ে আছে। আমি সামনে গিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সাথী, তুমি প্রায় 20 বছর পরে আমাদের রাজ্যে ফিরে এসেছো। তোমার কি কিছু মনে পড়েছে? নীলা আমার স্বপ্নের মধ্যে কি করছে, আর ও আমাকে এসব কি বলছে? এটাই তো ভাবছো আমি তোমার স্বপ্নের মধ্যে কি করছি, তাই তো? তুমি আমার মনের কথা কিভাবে জানতে পারছো? তুমি এখনো বুঝতে পারোনি? তুমি এখানে এসেছো আর আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার সামনে। এখনো তুমি আমাকে চিনতে পারছো না? ঠিক আছে, তুমি আমার সাথে চলো। নীলা আমার হাত ধরে একটা পাথরের সামনে নিয়ে যায়, সাদা একটা গোল পাথর। তখন নীলা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি এই পাথরের উপরে হাত রাখো, তাহলে তোমার সব কিছু মনে পড়ে যাবে। আমি পাথরটার কাছে হাত রাখলাম, সঙ্গে সঙ্গে আমার মাথা ঘুরতে লাগলো, আর চাঁদের আলো আমার গায়ের মধ্যে আসতেই কেমন যেন আমার শরীরের মধ্যে একটা শক্তি অনুভব করতে লাগলাম। হঠাৎ করে আমার শরীরটা পরিবর্তন হতে লাগলো, আমি একটা সর্বরাজের পরিণত হলাম। আশেপাশে যত সাপ আছে সবগুলো এসে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি একটা পাথরের সামনে দাঁড়িয়ে রইলাম সাপ রূপে। তখনই আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার চোখের সামনে আমার মা বাবাকে হত্যা করেছে মেহরাব তান্ত্রিক। এটা দেখে আমি ওখান থেকে দৌড়াচ্ছিলাম, তখনই কেউ আমার মাথায় ঢিল মারে। আমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে পড়েনি। আমি যখন এখানে আসি তখন আমার জ্ঞান ফিরে, কিন্তু আমি আমার আসল পরিচয় ভুলে গিয়েছি। এখন আমার সব কিছু মনে পড়ে গেছে, আমি আবার আমার আসল রূপে ফিরে গেলাম। তুমি আবার তোমার পরিচয় ফিরে পেয়েছো, তুমি আমাকে চিনতে পেরেছো, তুমি আমাকে এখন জানো। আমি নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম, তারপর মুখে কিস করতে লাগলাম। বিশ্বাস করো, এই 20টি বছর কিভাবে আমার কেটেছে তুমি জানো না। তুমি বিহীন আমি একাকী জীবন কাটিয়েছি। এই পৃথিবীতে বন জঙ্গলে শুধু তোমার অপেক্ষায় ছিলাম, আর আমি শুধু তোমার পথ চেয়ে বসেছিলাম। সবসময় তোমার আশেপাশে ঘুরপাক করতাম, তোমার জন্য কোনো ক্ষতি না হয় সেই দিকে নজর রাখতাম। তুমি চলে যাওয়ার পর আমাদের পুরো রাজ্যটা ও শত্রুদল দখল করে ফেলেছে। ওরা নিজেদের দখলে আমাদের পুরো রাজ্যটাকে নিয়ে ফেলেছে। এখন থেকে তোমার মা বাবা আর তোমাকে কষ্ট করতে হবে না। রাজা ফিরে এসেছে তার রাজ্যে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি মেয়েরাপকে কখনোই ছাড়ব না। ওর জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি। আমি নীলাকে বুকে জড়িয়ে নিলাম। এই চাঁদনি রাতে নীলা আমার বুকের মধ্যে শুয়ে পড়ল। আমি যেন এক প্রশান্তি অনুভব করতে লাগলাম। আজ 20 বছর পর যেন আমার মনের খালি জায়গাটা পূর্ণ হলো। আমি আমার নিজের রাজ্যে ফিরে আসলাম, আমি আমার ঘরে ফিরে আসলাম।
আজ 20 বছর পর, যেটাই আমার আসল পরিচয় ছিল। কিন্তু পৃথিবীতে আমার আর কিছু কাজ রয়ে গেছে, ওইগুলো সম্পন্ন করে আমি আবার দেশে ফিরব। আমি আবার পৃথিবীতে যাব, আমি আবার ফিরে আসব। এই পৃথিবীটা আমাকে শিখিয়েছে ভালো মানুষ খারাপ মানুষ, আর আমাকে শিখিয়েছে তারা সত্য আর মিথ্যা। পৃথিবীর মানুষ সবাই এক না, এখানে ভালো খারাপ সবাই মিশে আছে। আমরা যদি খারাপকে মারার জন্য সব ধ্বংস করতে যাই, সেখানে ভালো মানুষগুলো মারা যাবে। আমরা ওই পৃথিবীর মানুষ কাউকেই ছাড়বো না, সবাইকে আমরা মেরে ফেলবো। আমরা কাউকেই ছাড়বো না। ওদের জন্য আমাদের সব কিছু হারিয়ে ফেলেছি, ওদের জন্য আমাদের শান্তি হারিয়ে গিয়েছে। তুমি শান্ত হও, তুমি এসব নিয়ে ভেবো না। আমরা সঠিক সময় ওদের শাস্তি দেব। পৃথিবীতে সবাই খারাপ না, আর সবাই ভালো না। আর আমরা সেই খারাপ মানুষদেরকেই শাস্তি দেব, যারা আমাদের সাথে অন্যায় করেছে। আমি তোমাকে এত বছর পর ফিরে পেয়েছি, আমি তোমাকে আর হারাতে চাই না। সব সময় আমার এই বুকে তোমাকে জড়িয়ে ধরে রাখতে চাই। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন আমি আর কোথাও না হারিয়ে যাই। নীলাকে নিয়ে আমার সেই সাম্রাজ্যে চলে যাই। সেখানে যেতে সবাই আমাকে দেখে মাথা নিচু করে আগমন করতে লাগলো। এরপর আমি এসে আমার সিংহাসনে গিয়ে বসি। এতদিন ধরে একটা কালনাগ আমার রাজ্যটা শাসন করছিল। আমার রাজ্যের সবার অবস্থা খুবই বেহাল করে রেখেছিল। আমি আসার কথা শুনে ও বাড়িয়েছে। সবাইকে নতুন করে সংবিধান জানিয়ে দিলাম, আমার নতুন শাসন সবাইকে বুঝিয়ে দিলাম। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ভুলো না, আমরা আবার ফিরে আসব। গল্পটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।